বাংলাদেশ ফুটবলের বদলে যাওয়ার গল্পটা লেখা হয়েছিল এই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার এক্স্যাক্টলি। কারণ এই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারেই বাংলাদেশ জার্সিতে হামজা চৌধুরীর ডেবিউ হয়েছিল, সেটা ইন্ডিয়াতে। ইন্ডিয়ার বিপক্ষে সেই ম্যাচটা বাংলাদেশ দল ড্র করে এসেছিল, যদিও সেই ম্যাচে বাংলাদেশ দল যত সুযোগ তৈরি করেছিল সেই ম্যাচটা বাংলাদেশের অন্ততপক্ষে 4-0 গোলে জেতা উচিত ছিল। পরবর্তীতে ইন্ডিয়াকে ঘরের মাটিতে বাংলাদেশ দল ঠিকই হারাতে পেরেছে। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ হংকং, সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দল ঘরের মাঠে হেরেছে। হংকংয়ের বিপক্ষেও ম্যাচটা হেরেছিল 4-3 গোলে। পরবর্তীতে হংকংয়ে গিয়ে বাংলাদেশ দল ম্যাচটা ড্র করে এসছে। গ্রুপের শেষ ম্যাচ বাংলাদেশের, সেই ম্যাচটা সিঙ্গাপুরে। তার আগে বাংলাদেশ দল একটা প্রস্তুতি ম্যাচ খেলবে, সেটাও এশিয়ার এশিয়ার রাইজিং ফুটবল স্টার বা রাইজিং ফুটবল পাওয়ার আমরা যদি বলি, আরও একটা দল ভিয়েতনাম, যারা কিনা সিঙ্গাপুর হংকংয়ের মতনই। সিঙ্গাপুর হংকং বাংলাদেশের গ্রুপ থেকে এশিয়ান কাপ কোয়ালিফায়ার বা এশিয়ান কাপের টিকিটটা বুক করেছে। ভিয়েতনাম অন্য দিক থেকে তাদের গ্রুপের 1 নম্বর দল হিসেবে তারাও কিন্তু এশিয়া কাপ নিশ্চিত করেছে। বাংলাদেশ সোফার 5 পয়েন্ট। সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে ভিয়েতনামের সাথে বাংলাদেশের পরীক্ষা। এই মুহূর্তে মাহাদি আপনাদের সাথে আছে স্টার প্লেতে, আমার সাথে আছেন আমাদের ফুটবল রিপোর্টার শেখ আশিক। আমরা বাংলাদেশ ভিয়েতনামের ম্যাচের চুলচেরা বিশ্লেষণটা একটু করতে চাই। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের অবস্থানটা কি হতে পারে বা বাংলাদেশ কেমন করতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আশিক, স্বাগত তোমাকে। থ্যাংক ইউ মাহাদি ভাই। আজকে আমরা আসলে যে ম্যাচটা দেখবো আগামীকাল, অর্থাৎ সন্ধ্যা 6টায়, এই ম্যাচ নিয়ে আসলে ফ্যানদের যেমন প্রত্যাশা আছে ফুটবলারদেরও। কারণ বাংলাদেশ যখন কোনো প্রিপারেশন ম্যাচ খেলে বা ফ্রেন্ডলি ম্যাচ খেলে, তখন প্রতিপক্ষ নেপাল বা ভুটানের মধ্যেই আটকে থাকতে হয়। সেই জায়গা থেকে এশিয়ান কাপে কোয়ালিফাই করা একটা দলের বিপক্ষে ম্যাচ খেলার আগে প্রিপারেশন ম্যাচটাও হচ্ছে এশিয়ান কাপে কোয়ালিফাই করা আরেকটা দলের বিপক্ষে। ব্যাপারটা বাংলাদেশের জন্য অবশ্যই ভালো, কারণ বাংলাদেশ এশিয়ান কাপ থেকে ছিটকে গেছে, কিন্তু আসলে লং রানে যদি আমরা ফিউচার চিন্তা করি, তখন এই বড় বড় প্রতিপক্ষের সাথে খেলেই কিন্তু আস্তে আস্তে করে আগাতে হবে। বাংলাদেশ এখন ভিয়েতনাম আইসিসি কেন বলছি, ফিফা র্যাঙ্কিং এ 103 নম্বরে 5 ধাপে গিয়েছে এবং রিসেন্টলি তাদের আশপাশে যারা আছে সবার কিন্তু ডাউন হয়েছে। সেই জায়গা থেকে তারা 5 ধাপ ডেভেলপ করেছে। অর্থাৎ ভিয়েতনাম যে ফুটবলে উন্নতি করছে এবং তাদেরও বড় একটা সংখ্যক প্রবাসী ফুটবলার ইনক্লুড করে সেই উন্নতিটা হচ্ছে, তো সেই জায়গা থেকে তাদের বিপক্ষে খেলা বাংলাদেশের জন্য অবশ্যই ভালো। এবং ভিয়েতনামের কোচও কিন্তু বলেছেন যে আমরা একটা বদলে যাওয়া বাংলাদেশের বিপক্ষে খেলতে যাচ্ছি। এক্স্যাক্টলি। এবং তাদের কোরিয়ান কোচ, আমরা যদি ভিয়েতনাম দলটাকে একটু বিশ্লেষণ করে দেখি, যে তারা বেসিকলি যেই ফুটবলটা কোরিয়া, জাপান এবং চায়নার মধ্যে আমরা দেখি যে ছোট ছোট পাস, সংগঠিত ডিফেন্স বা কম্প্যাক্ট ব্লক ডিফেন্স থাকে এবং উইং দিয়ে খুব দ্রুত আক্রমণে যাওয়া। তাদের স্ট্রাইকার মোস্ট অফ দ্য টাইম ফরমেশনটা থাকে হয়তো 4 জন ব্যাকলাইনে, একদম সলিড ব্যাকলাইন 4 করে, 2টা পিভট খেলায়, মিডফিল্ডে 3 জন এবং লং স্ট্রাইকার হিসেবে 1 জন, এবং এখানে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত একজন বড় তারকা প্লেয়ার আছে। এই মুহূর্তে নাম আমার মনে নেই আশিক, নাম মনে রাখাটা একটু কঠিন, বাট তুমি যেটা বলেছো যে তাদের প্রবাসী ফুটবলার দিয়ে এই দলটাও কিন্তু এখনো স্ট্রং। থাইল্যান্ড সেটা করেছে, মালয়েশিয়া সেটা করেছে, শ্রীলঙ্কা করেছে এক্স্যাক্টলি। তো এই জায়গা থেকে বাংলাদেশের ফুটবলেও আসলে ওই পরিবর্তনটা আসছে, কিন্তু আমরা রিসেন্টলি পরিবর্তনের মাঝেও কিছু সমালোচনা রয়ে যাচ্ছে, সেদিকে আমরা যাব একটু পরে। তার আগে ওই যে জাপান কোরিয়ার কথা বলছিলেন, জাপানের ফুটবলাররা এইভাবেই আসলে চিন্তা করে। আমরা যদি দেখি জাপানের ফুটবলাররা তারা আগে থেকেই ধরে নেয় তারা হচ্ছে ইউরোপের মতো ফিজিক্যালি অত স্ট্রং না, তারা টেকনিক ট্যাকটিক্সের উপর বেশি ফোকাস করে এবং সেই জায়গা থেকে তারা ফল পাচ্ছে। ভিয়েতনামও ঠিক ওইভাবেই আগাচ্ছে। তো সেই ভিয়েতনামের সাথে আমাদের খেলতে হবে এবং ভিয়েতনামের কোচ বাংলাদেশের এই দলটা নিয়ে কনসার্ন, কারণ এই দলে হামজা চৌধুরী আছেন, প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার। তো হামজাকে নিয়ে তারা যেমন কনসার্ন, ঠিক একই সাথে তারা রিসেন্টলি ম্যাচ দেখেছে, বিশেষ করে হংকং চায়নার মাঠে বাংলাদেশ যে ম্যাচটা খেলে এসেছে লাস্ট ম্যাচ, ওই ম্যাচটাও কিন্তু বাংলাদেশকে রেট করছে হাইলি। তো সেই জায়গা থেকে ভালো একটা ম্যাচের অপেক্ষায় আছে বাংলাদেশ দল। এবং হামজা দলের সঙ্গে যোগ দিয়েছেন, সমিত সোম তো আগেই চলে এসেছেন এবং ফুল টিম নিয়ে আসলে বাংলাদেশ ভালো ফাইট দিবে এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এই ম্যাচে ভালো খেলবে, সেটা নিঃসন্দেহে বলা যাচ্ছে। এক্স্যাক্টলি, ভালো খেলবে অতীতের যে কোনো ম্যাচের তুলনায়। আশিক, এই জায়গায় আমি হয়তোবা তোমার সাথে একটু কি বলে, আমি সহমত, বাট একটু ডিফার করতে চাই। হচ্ছে যে দেখো, মেইন 2 জন প্লেয়ার বাংলাদেশ দলে আসলে স্ট্রাইকার তো নাই,
তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, গোল করতে হয় কাকে? গোল করতে হামজা হয় চৌধুরীকে এসে গোল করতে হচ্ছে। হামজাকে গোল করতে হয়। তুমি দেখো যে হামজা 7 ম্যাচ খেলেছে, 4টা গোল তিনি করেছেন, এবং বাংলাদেশ দলকে এই মুহূর্তে জেতানোর বা ইন্ডিয়ার বিপক্ষে গোল, এটা হামজার কাছ থেকে ছাড়া তোমার ভেরি ডিফিকাল্ট। রাকিব, যদিও কাবরেরা তাকে নাম্বার 9 খেলায়, মানে স্ট্রাইকার হিসেবে খেলায়, বেসিক্যালি একদম আউট অ্যান্ড আউট রাইট উইং। ইভেন রাকিব দলের সঙ্গে নেই, যেহেতু রাকিব পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না, রাকিব এবং তপু বর্মন তারা দুজন দলের সাথে নেই। তো এই তাদেরকেও জায়গায় একটা পাওয়া concern হচ্ছে আছে। না। এই জায়গায় একটা কনসার্ন, কারণ তপু বর্মনের সার্ভিসটা কিন্তু অলওয়েজ লাগে। তপু বর্মন যেমন তোমার সেন্ট্রাল ডিফেন্স জায়গাটাকে সিকিউর করে, তার হাইটটা ভালো, এরিয়ালে অন্যান্য ডিফেন্ডারদের তুলনায় তিনি কিন্তু ব্যালেন্স। আবার যখন তুমি সেট পিসে কিংবা কর্নারে যাচ্ছ, গোল করার হেডারে ক্ষেত্রে কিন্তু তপুর তপু বর্মন effective ভেরি অনেক বেশি। ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিশ্বনাথ ব্যাক করেছে দলে, বিশ্বনাথ ব্যাক করেছে, বিশ্বনাথ খেলবে রাইট ব্যাক পজিশনে, ভেরি গুড ডিফেন্ডার, মানে আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেন। বাট বিশ্বনাথের কিন্তু একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে প্রচুর মাথা গরম করে ফাউল করা এবং কাট খাওয়ার প্রবণতা। এই জিনিসটা কিন্তু একজন কোচকে অলওয়েজ যেহেতু সে পরিশ্রমী ফুটবলার এবং বিশ্বনাথ যেহেতু মানে খেটে খেলা ফুটবলার বলা হয়, তো সেই জায়গা থেকে এই কনসার্নটা আসলে থেকে যায়। অতীতেও যেটা করেছেন আমরা, যদি বলি আর্জেন্টিনার নিকোলাস ওতামেন্দির কথা, ওই ধরনের একটু মাথা গরম, তো সেই জায়গা থেকে তপু বর্মনকে অবশ্যই মিস করবে। তো এই ম্যাচে আসলে রাকিবের জায়গাটা তুমি যদি একটু চিন্তা করো, যে রাকিবের জায়গাটা আপনি যদি ফুলফিল করবে, চিন্তা করেন বাংলাদেশ দলে এই মুহূর্তে ফাহামিদুল আর ফাহিম ছাড়া কোনো উইঙ্গারই নাই। আমি সেই আলোচনাটাই করছি যে ফাহমিদুল তো নাই, ফাহিম নাই, তুমি নাম্বার 9 বা ফলস 9 হিসেবে মানে ফাহিম আর ফাহমিদুল ছাড়া আর কোনো তারা যে সেকেন্ড হাফে বা 60 মিনিট 70 মিনিট 80 মিনিটের পরে উঠবে, তাদের রিপ্লেসও কেউ নাই। এক্স্যাক্টলি। তাহলে এই জায়গাটা বাংলাদেশের জন্য ভয়ের কারণ। এই কারণে আমি তোমার সাথে এই জায়গায় মানে আমার ডিফারটা করছিলাম। আমি বলছিলাম যে এই দলটাতে আমি যখন দেখি অ্যাটাকার বা অ্যাটাক অপশনে আমি যাই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি 103 নম্বর দল তোমার চেয়ে মানে অন্তত 80 ধাপে গিয়ে 80 ধাপে গিয়ে থাকে একটা দলের বিপক্ষে। তুমি যখন তার মাটিতে খেলতে নামবা, যখন তোমার হাতে ফিনিশার নাই, তুমি উইঙ্গার খুঁজে পাচ্ছ না ফাহমিদুল আর ফাহিম ছাড়া, এবং ফাহমিদুল এখনো ওই লেভেলের ম্যাচিউর হয়ে ওঠে নাই যে তাকে তুমি বিগ ম্যাচে পুরো 90 মিনিট খেলাতে পারো। আবার জায়ানের পজিশন নিয়েও নানান ধরনের জায়ান তো মূলত একজন লেফট ব্যাক এবং খেলাচ্ছে লেফট উইঙ্গার হিসেবে। জায়ানকে হাভিয়ের কাবরেরা নিজে লেফট ব্যাক হিসেবে লেফট ব্যাক থেকে লেফট উইং এ খেলাতে চেয়েছেন, এবং জায়ান নিজে জানিয়েছেন যে তিনি আসলে লেফট উইং এ খেলার মতো কোয়ালিটি তার মধ্যে নাই, বা তিনি আসলে ইচ্ছুকও না। কাবরেরাকে নিয়ে তো আলোচনা আশিক আমাদের করতে হবে, কিন্তু তার আগে আমি ওই আলোচনাটাই থাকতে চাই একটু, যে দেখো কোথায় আসলে এত ভালো দলের বিপক্ষে ওর মাঠে গিয়ে যখন মানে পূর্ণ শক্তির দল যখন পাওয়া যাচ্ছে না, তোমার ডিফেন্সে কিছুটা ঘাটতি আছে। এবং একটা জিনিস দেখো, হংকং এর বিপক্ষে আমরা ঘরের মাঠে যে ম্যাচটা খেলেছি 3-3 লাস্ট মোমেন্টে মানে কোনো কিছু বুঝে ওঠার আগে একটা গোল খাওয়া, এইটা তো সম্পূর্ণভাবে ম্যাচকে ছেড়ে দাও। এবং ডিফেন্স বারবারই তার দুর্বলতা কিন্তু ওপেন করেছে, বা ডিফেন্স যে, এবং এটা কিন্তু জামাল ভুঁইয়া একাধিকবার বলেছেন যে আমরা আসলে ধরে নিয়েছিলাম ম্যাচটা শেষ হয়ে গেছে, দলের অনেক সদস্যই ভেবেছিল যে ম্যাচ শেষ, যে কারণে আসলে ওই টাইমটাতে বাংলাদেশ গোল খেয়ে ম্যাচ হেরেছে। এক্স্যাক্টলি, জামাল ভুঁইয়া কথাটা বলেছেন। এবং জামালের কথা যেহেতু মানে আলোচনায় চলে আসলো, তুমি জামালের কথাটা বলেছো, জামাল ভুঁইয়াও কিন্তু হাভিয়ের কাবরেরার পছন্দের একাদশে বা সেরা একাদশে থাকে। জামাল ভুঁইয়াকে পছন্দ একমাত্র প্রেস কনফারেন্সের জন্য হাভিয়ের কাবরেরা। হ্যাঁ, ইংলিশটা ভালো বলেন এই কারণে, এটা একটা কারণ, মানে যেহেতু ক্যাপ্টেন, তো সেটা ভিন্ন। তুমি পৃথিবীর কোন ক্যাপ্টেনকে দেখছো যে স্টার্টিং 11-এ থাকে না, এমন একজনকে তুমি ক্যাপ্টেন বানিয়ে রেখেছো, তাকে তুমি সেরা একাদশে রাখো না? এটা তো বড় একটা প্রশ্ন, যে কারণ ক্যাপ্টেন তো আমার সেই হবে যাকে আমি সর্বোচ্চ টাইম পাবো। যে ফুটবলে যদিও বলা হয় ক্যাপ্টেন অত গুরুত্বপূর্ণ না ক্রিকেটের মতো, তারপরেও তো যে ক্যাপ্টেন, যেমন লিওনেল মেসি ক্যাপ্টেন, তার কথা সবাই শুনবে, লিড করবে, সে কি বলছে, সে কিভাবে, মানে সে কি চাচ্ছে দলের কাছ থেকে, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন একটা বিষয় হতে পারে যে জামাল ভুঁইয়া যেহেতু ইংরেজি ভালো বলে, প্রেস কনফারেন্সের সাথে একই সঙ্গে যারা হচ্ছে প্রবাস থেকে আসে তাদের সঙ্গে কথা বলা, বা দলের সবার সাথে কমিউনিকেশনটা বজায় রাখার জন্য হয়তো বা জামাল ভুঁইয়াকে দেয়া, সে যাই হোক, তবে জামাল ভুঁইয়াকে মাঠে কিন্তু আসলে দর্শকরা দেখতে চায়। এবং জামাল ভুঁইয়া, তুমি যদি সমিত সোম, হামজা চৌধুরীর সাথে জামাল ভুঁইয়ার ট্রাইটা করতে চাও, বাংলাদেশ আসলে কোন ফরমেশনে খেলবে? 5 জন, মানে বাংলাদেশ হয়তো বা এখন মুরসালিনকে ফলস 9-এ খেলানোর একটা চিন্তা ভাবনা করবে। সমিতকেও একটু উপরের দিকে খেলবে, উপরের দিকে খেলাবে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে। সেই ক্ষেত্রে তোমাকে হামজাকে তুমি মানে তার রোলটা আসলে হামজার রোল তো ডিফেন্সিভ মিডফিল্ড, কিন্তু সব জায়গায় থাকে, সেন্টার ব্যাকে নেমে যেতে হয়, আবার গোল করার জন্য তাকে আসতে হয়, উঠতে। গোটা মাঠটাকে শেষ ওইভাবে গেম সেন্সটা তো তার অতখানি ডেভেলপ যে গোটা মাঠটাকে স্ক্যান করতে থাকে, যখন যেখানে প্রয়োজন সেখানে যাচ্ছে, কখনো ডিফেন্সে যাচ্ছে, কখনো অ্যাটাকে যাচ্ছে, আবার দলের প্রয়োজনে গোলও করছে। হামজাকে তুমি ধরো একটা ফ্রি ফ্লোটার রোল দিয়ে দিলা একদম স্বাধীনভাবে, তারপরও না একটা জায়গায় কনসার্ন থাকে যে তুমি
মুরসালিনকে দিয়ে নাম্বার 9 খেলাচ্ছ। মুরসালিন মেবি এখন হাতে থাকা সবচেয়ে ভালো অপশন, এবং সে তো অ্যাকচুয়ালি নাম্বার 9 না বা সেকেন্ড স্ট্রাইকারও না, সে তো অ্যাটাকিং মিডফিল্ডার। তো সে সারা বছর যে পজিশনে খেলে সেখান থেকে অ্যাটাকিং মিডফিল্ডে থেকে সেকেন্ড স্ট্রাইকারে যাচ্ছে এবং সেখান থেকে আপনাকে লাস্ট ম্যাচে গোলও দিয়েছে ভারতের সাথে এবং তার গোলেই বাংলাদেশ জিতেছে। মুরসালিন ফর্মে আছে, সেটা বাংলাদেশের জন্য দারুণ ব্যাপার। তবে ওই যে বাংলাদেশের আসলে বেঞ্চ নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন, যে আপনার 11 সেট করলেন, কিন্তু 11 সেট করার পর আপনার অপশন কারা, বেঞ্চে কারা আছে, আপনার মানে লাক্সারি করার কোনো সুযোগ নেই, বা হচ্ছে আপনার ম্যাচের আগেও তো কেউ অসুস্থ হয়ে যেতে পারে। তো এই জায়গাগুলো আসলে বাংলাদেশকে ভোগাবে এবং আমার কাছে মনে হয় যে অপোনেন্ট শক্তিশালী। এই জায়গাটায় তারাও তাদের মালয়েশিয়ার সাথে একটা খেলা বাকি আছে, সো তারাও কিন্তু প্রস্তুতি হিসেবেই দেখছে। তারা অলরেডি তাদের গ্রুপের চ্যাম্পিয়ন, তারা কোয়ালিফাই করে ফেলেছে, সুতরাং তাদের জন্য কিন্তু অত প্রেশার নাই। তারা এই ম্যাচগুলো মালয়েশিয়ার সঙ্গে কিংবা বাংলাদেশের সঙ্গে যে ম্যাচগুলোই খেলবে, তারা হচ্ছে মালয়েশিয়ার সাথে তারা এখন এশিয়ান কাপের খেলাই বাকি আছে, এশিয়ান কাপের প্রস্তুতি ম্যাচ হিসেবেই খেলবে। তারা মালয়েশিয়ার সঙ্গেও এশিয়ান কাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে খেলবে, বাংলাদেশের সঙ্গে এশিয়ান কাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে খেলবে। তো তাদের জন্য অনেক বেশি ফ্রি রোল। এখন আপনি যদি বলেন যে বাংলাদেশ তো আসলে পাওয়ার কিছু নাই বাছাই পর্ব থেকে, তবে আমি বলবো বাংলাদেশের আসলে পাওয়ার অনেক কিছুই আছে। আপনি শুরুতেই বলছিলেন যে এই এশিয়ান কাপের বাছাই পর্ব দিয়েই বাংলাদেশের বদলে যাওয়া ফুটবল, ফ্যানদের আবারও মাঠে ফেরা, দর্শকদের আগ্রহ বাড়া, ক্রেজ তৈরি হওয়া, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে স্পন্সর সব কিছু নিয়ে আসলে ফুটবলে পুরো পরিবর্তনের যে হাওয়াটা এই এশিয়ান কাপ বাছাই দিয়ে হয়েছিল হামজা চৌধুরীর অভিষেক ম্যাচ দিয়ে। তো এই জায়গা থেকে আমরা তো মাত্র শুরু করলাম, তো এই শুরু থেকে তো আরও অনেক দূর যেতে হবে। তো যাওয়ার জন্য আপনার হাতে যখন দুইটা ম্যাচ আছে, এই ম্যাচে যখন আপনি ভালো করবেন, তখন ফুটবলের ব্র্যান্ডিংয়ের কথা যদি বলি, ফুটবলের আগ্রহের কথা বলি, সব কিছু ধরে রাখার জন্য হলেও এই দুইটা ম্যাচে আপনাকে ভালো খেলতে হবে, ভালো করতে হবে। এক্স্যাক্টলি। এবং এই দুইটা ম্যাচে ভালো করার সাথে বাংলাদেশ ফুটবলের ব্র্যান্ড ইমেজটাও আসলে খুব ভালোভাবে জড়িত হয়ে আছে। ডেফিনেটলি এই ম্যাচে বাংলাদেশ দল মানে ভিয়েতনামের এগেনস্টে বাংলাদেশ দল কিভাবে আসলে তার দল মানে স্টার্টিং 11টা হতে পারে বা তোমার সম্ভাব্য শুরুর একাদশটা কীরকম হতে পারে, এটার আমি এই দলে তুমি যদি ভিয়েতনামকে হারাতে চাও, থিঙ্ক যে ভিয়েতনামের সাথে ড্র করাই তো অনেক বড় ব্যাপার। কিন্তু আপনি তো আসলে জয়ের মেন্টালিটি নিয়ে নামতে হবে। হামজা সেরকমই বলেছেন যে আমরা জিততে চাই ম্যাচটা, কিন্তু জেতার জন্য কি ফরমেশন, কোথায় কোথায় আসলে ভিয়েতনামের দুর্বলতাগুলো আছে আশিক, তার আগে বাংলাদেশের দুর্বলতাটা একটু দেখি। আমরা কিন্তু টেকনিক্যাল অ্যাসপেক্টের দুর্বলতা নিয়ে আলোচনা করেছি, এখন হচ্ছে তোমার সর্ষের ভিতরে ভূত, মানে হচ্ছে গোড়ায় গন্ডগোল। যিনি দলটাকে খেলান তিনি আসলে ঠিক আছেন কিনা এটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা। তুমিও অনেক কন্টেন্ট বানিয়েছো হাভিয়ার কাবরেরাকে নিয়ে। মানে আমাকে বলো যে সিঙ্গাপুরের বিপক্ষেই কি হাভিয়ার কাবরেরার বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে নাকি হচ্ছে না, মানে তোমার ইনসাইট কি বলো? হাভিয়ার কাবরেরার বিষয়টা এমন হচ্ছে যে তার সঙ্গে কিন্তু ফেডারেশনের একটা আলোচনা চলছে এবং সে নিজেও কিছুদিন আগে মজা করে বলেছেন যে আমার চুক্তি শেষ 31 মার্চ না, আমার চুক্তি শেষ পরের মাসের 30 তারিখ পর্যন্ত, মানে চুক্তি। এটা মজা করে বলেছেন কাবরেরা, কারণ তার সাথে যেহেতু আলোচনা চলেছেন এবং তিনি বলেছেন যে এই 31 মার্চের সিঙ্গাপুর ম্যাচ শেষে তিনি ফেডারেশনের সঙ্গে বসবেন। নিশ্চয়ই গ্রিন সিগন্যাল কিছু একটা পেয়েছেন, না হলে এমন কথা গণমাধ্যমের সামনে এসে বলার কথা নয়। তো বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি শেষ পর্যন্ত কোনো কোচ খুঁজে না পায়, কাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেও বাড়াতে পারে। মানে এখনো যদি বাংলাদেশ ফুটবল মানে তারা তাদের জায়গা থেকে একটা ভালো জায়গায় যেতে চায়, তুমি একটু ইন্ডিয়ান সুপার লিগ মানে ওদের আইএসএল মেবি ইফ আই এম নট রং যখন শুরু করেছে তখন পৃথিবীর অনেক বিখ্যাত হিরো ইন্ডিয়ান সুপার লিগ যখন শুরু হয়, হিরো ইন্ডিয়ান সুপার লিগ যেটা, সেখানে কিন্তু তারা পৃথিবীর অনেক বিখ্যাত ফুটবলারদেরকে এনেছে, লেজেন্ডারি ফুটবলার লেজেন্ডারি কোচদেরকে আনা হয়েছিল। তো যখন তোমার ডাগ আউটে একজন গুড মাস্টার টেকনিশিয়ান থাকবেন না, একজন এক্সপিরিয়েন্স লোক থাকবেন না, তখন ভেরি ডিফিকাল্ট হামজার মতো প্লেয়ারদেরকে ম্যানেজ করা। হামজা চৌধুরী যে লেভেলে খেলে এসছে, যেই কোচদের আন্ডারে খেলে, যে ফেসিলিটিতে খেলে, যখন সে ন্যাশনাল টিমে আসছে তখন তিনি পাচ্ছেন হাভিয়ার কাবরেরা। ডেফিনেটলি হামজার জন্য এটা হাস্যকর হয় মাঝে মাঝে। আমি ভেতরে হয়তো হামজা কখনো বলবেন না, ভেরি প্রফেশনাল, কখনো তিনি এটা সংবাদ মাধ্যমে বা কারো কাছে বলবেন না, অলওয়েজ পজিটিভ টোনে কথা বলেন, পজিটিভ ভাইবই দিয়ে যান দলকে। বাট হামজাকে ম্যানেজ করার জন্য কেপেবল কিনা এই প্রশ্নটা তো চলছে, সবাই বলে না না না। কেউ তো হাভিয়ার কাবরেরাকে, আমি এক্স ফুটবলারদের সাথে কথা বলেছি, প্রচুর জার্নালিস্টের কথা বলেছেন, যারা খেলা বুঝেন, যারা ফ্যান ফলোয়ার্স, ইচ অ্যান্ড এভরিবাডি, কোনো জায়গায় আমি হাভিয়ার কাবরেরার নামে একটা পজিটিভ শব্দ, একটা ভালো কথা তো শুনি নাই। তো যাকে নিয়ে এত নেগেটিভিটি আছে তাকে দিয়ে দল পরিচালনা করা, মানে এই জিনিসটা তো একটা হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে নাকি?
এখন এখন পর্যন্ত যদি ধরি যে ফুটবল ফেডারেশন যদি চিন্তা করে যে তাকে স্যাক করলে তার যে বাকি সময়ের যে পারিশ্রমিক সেটা দিতে হবে, বিভিন্ন সমস্যা সবই ঠিক আছে, সর্বোচ্চ সহ্য ক্ষমতা হওয়া উচিত এই 31 মার্চ পর্যন্ত, মানে আমার কাছে যেটা মনে হয়। কারণ আমরা প্রত্যেকটা ম্যাচের আগে শুনেছি যে এইটাই কাবরেরা আচ্ছা, শেষ ম্যাচ। কাবরেরাকে তুমি কয় মাসের বেশি বেতন দিয়ে বিদায়, মানে মানে আগে তাকে ছাড়তে হলে কয় মাসের বেশি বেতন দিতে হবে? মানে এখন তো আসলে সময় নাই আমার হাতে। আজকে হচ্ছে 25 তারিখ চলে, 25-26 তারিখে ম্যাচ, 31 তারিখ তার চুক্তির ম্যাচ শেষ। মানে এখন তো আর নতুন করে মানে নতুন ভাবনার করে কোনো কোনো কারণই টাকা নেই। পয়সা দেওয়ার কোনো আপনি সুযোগ দেখেন নেই। যে এই যে গ্রুপে বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে খেলবে, এর আগে হংকং এর সাথে খেলেছে, হংকং গ্রুপে সেকেন্ড হয়েছে। সেকেন্ড হওয়ার পর তাদের কোচ কোয়ালিফাই করতে পারেনি বলে কোচ নিজে চাকরি ছেড়ে দিয়েছেন। তো সেই জায়গা থেকে আপনি কি ভাবেন একজন কোচ যে কি পরিবর্তন আনতে পারে সেটা ম্যানচেস্টার ইউনাইটেডের দিকে তাকালে আপনি বুঝবেন। এত এত কোচ এসেছে, প্লেয়ার কিনেছে, কিন্তু কিছুই করতে পারেনি। হঠাৎ করে কোচ পরিবর্তনের পর ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু পাল্টে গেছে, আবার ঘুরে দাঁড়িয়েছে। এক্স্যাক্টলি। মানে আমি বার্সেলোনার উদাহরণ দিয়ে যদি বলি, শাভি হার্নান্দেজ, হান্সি ফ্লিক যখন আসলে মানে লেজেন্ডারি জাভি হার্নান্দেজ, মানে বার্সেলোনা আর জাভি একই কথা। সেই জায়গায় যখন জাভি হার্নান্দেজ কোচ হিসেবে ফেল করেছে, করতেই পারে, অলওয়েজ একজন মানে টপ টপ প্লেয়ার, টপ মানে কোচ। টপ কোচ। ইভেন জাভি তো ইয়াং কোচ, মানে very মাত্র young. শুরু, মানে ইউরোপের অধ্যায় তাকে বার্সা দিয়ে শুরু হয়েছে। এক্স্যাক্টলি। তুমি আরভেলোয়ার কথাই বলো, রিয়াল মাদ্রিদে তিনি মানে কোচ স্যাক হওয়ার কারণে হচ্ছে তাকে কোচ তাকে হতে দায়িত্ব হয়েছে দেওয়া হয়েছে। এবং চ্যাম্পিয়ন্স লিগে ভালোই করেছে, ম্যান সিটির সাথে দুর্দান্ত ফুটবল খেলেছে, রিসেন্টলি তোমার লিগেও ভালো করছে। এবং শাভি আলোনসোর জায়গায় তাকে হঠাৎ করে কোচ হয়ে যাওয়া মানে এরকম ভাবেই তো আসলে কোচের চেয়ারটাই তো এরকম, মানে সেকেন্ডের মধ্যে বদলে ইভেন যায়। যখন হচ্ছে আর্জেন্টিনার কোচ নিয়োগ হবে, স্কালোনিকে নেওয়া হয়েছিল কেন? মানে উচ্চ মূল্যের দেওয়ার মতো তখন ক্ষমতা নেই আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের। লিওনেল মেসি একটা ফান্ড থেকে অর্থ দিতেন আর্জেন্টিনার স্টাফদের বেতন দেওয়ার জন্য। তো সেই স্কালোনি তো আসলে নিজেকে প্রমাণ করেছেন। কেউ বলছে না যে আপনার কোচ হওয়ার জন্য আপনার ভালো প্লেইং ক্যারিয়ার দরকার, কিন্তু আপনাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে, দেখা হয়েছে, আপনার হাতে প্রপার ওয়েপন দেওয়া হয়েছে, কিন্তু আপনি কিছুই করতে পারেননি। আপনাকে আমি দোষ দিচ্ছি না, আপনার সামর্থ্যই আসলে এতটুকু। তো তখন তো আসলে আপনাকেই পাল্টাতে হবে, কিছু করার নেই আসলে। এখন ধরো আমরা যদি আমাদের ঠিক আশেপাশের দেশ যারা আছে, শুধুমাত্র আমাদের সাউথ এশিয়ান দেশগুলোর কথাই বলি, আমাদের সার্কভুক্ত দেশগুলোর কোচদের কথা বলি, ইন্ডিয়ার কোচ দেখো তুমি, মালদ্বীপস কিংবা নেপালের কোচও, দে আর হাইলি এক্সপেরিয়েন্সড। কাবরেরার তুলনায় তো অনেক এক্সপেরিয়েন্স তাদের। এই যে তারা কোচ নিয়োগের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স দেখে, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে, কোনো ভালো ক্লাবের সাথে অ্যাফিলিয়েটেড ছিল কিনা, তাদেরকে কোচিং করিয়েছে কিনা, কোন দলের এজ লেভেলকে কিভাবে সংগঠিত করেছে, কার ক্ষমতাটা আসলে কোন জায়গায়, ট্যাকটিশিয়ান হিসেবে ন্যাশনাল টিম নিয়ে কাজ করেছে, কেউ বয়সভিত্তিক নিয়ে কাজ করেছে। আমাদের হাভিয়ার কাবরেরাকে নিয়োগের সময়, আমি হাভিয়ার কাবরেরা তো তুমি কাবরেরা আসলে প্রথম ন্যাশনাল টিম হচ্ছে বাংলাদেশ, মানে একমাত্র বাংলাদেশ, এবং বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সময় পাওয়া কোচ। মানে এখন তো আসলে তাকে আর দেখার কিছু নেই। হয়তো বা এমনও হতে পারে ফুটবল ফেডারেশন এই মানে ওপেনলি এই কথাগুলো বলছে যে ম্যাচের আগে আসলে তাকে কিছু শোনাতে চায় না, এমনও হতে পারে যে ম্যাচ হয়ে যাবে তারপরে তাকে বিদায় জানানো হবে। সেটা হতেই পারে, সেটা ফুটবল ফেডারেশনের মাথায় থাকতে পারে। এবং তারা নিশ্চয়ই ফুটবল ফেডারেশন এটা জানে, বুঝে এবং সব দিকের কথাই তারা শুনে, তারাও বুঝতে পারছে বাংলাদেশ দলের জন্য কোনটা ভালো হবে। এখন আর বাংলাদেশ দল হাভিয়ার কাবরেরার মুঠোতে থাকা দল না, এটা অনেক আগে কাবরেরাকে ছাড়িয়ে গেছে, এটা সবাই জানে, তারা স্বীকারও করে, এমন না যে তারা স্বীকার করছে না। ডেফিনেটলি আমরা চাইবো বাংলাদেশ দল একজন ভালো মানের কোচ খুঁজে পাক, যে বাংলাদেশ ফুটবলকে আগামী 2-3 বছর সামনে টেনে নিয়ে যাবে। বাংলাদেশ ফুটবলের যে পরিবর্তন, মানে গ্রাফটা এখন যেই হাই পিকে আছে, সেটাকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাবে, নিচে না পড়ে যায়। কারণ ইন্ডিয়া কিন্তু এখন ধরেই নেয় যে তারা বাংলাদেশের চেয়ে ফুটবলের নিচুতে। অবশ্যই ইন্ডিয়ান যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা ফুটবলার আছে, কোচ খালিদ জামিল প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন ম্যাচের আগে, তো তারা স্বীকার করে নিচ্ছে যে বাংলাদেশ কিন্তু একটা সময় ধরা হচ্ছিল যে ইন্ডিয়া বাংলাদেশের অনেক আগে ওয়ার্ল্ড কাপ খেলবে। তো সেই জায়গা থেকে আমরা যদি এই পরিবর্তনটা করতে পারি, বাকিটা হচ্ছে এখন তো আসলে স্বপ্ন দেখা হচ্ছে আরো বড়। গতকালকের ম্যাচে রোনান সুলিভান 2টা গোল করেছে, নাম্বার 9 নিয়ে সমস্যা। এখন অনেকেই বলছেন লামিনের তো 16 বছর বয়সে অভিষেক হয়েছে ন্যাশনাল টিমে, রোনান সুলিভান কেন নয়? তো এই যে আস্তে আস্তে করে তো প্লেয়ার আসছে, এখন মেন্টালিটি এবং প্রফেশনালিজম আনতে পারলেই আসলে ফুটবল আগাবে। এবং এটাও খুবই বাস্তব কথা যে সমিত সোম, হামজা চৌধুরী, সুলিভান ব্রাদার্স কিংবা সমিতের নাম তো বললামই, তোমার জায়ান, ফাহামিদুল,
তারাই সব সময় তোমাকে সার্ভিস দিতে পারবে না আপনার হোমগ্রাউন প্লেয়ার লাগবে, নিজের পাইপলাইনের প্লেয়ার লাগবে, এবং একটা কালচার তো তৈরি হয়েছে এই কালচারে, এই ডাইসের মধ্যে দিয়েই বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেই কথাটা সবসময় বলা হয় যে পাইপলাইন মজবুত করা, ডোমেস্টিক ফুটবলটাকে উন্নত করা, ক্লাবগুলোকে কম্পিটিটিভ ফুটবল খেলানো, এটা ক্লাবের দায়িত্ব আসলে ফুটবল ডেভেলপমেন্টে। গভর্নমেন্ট এবং ফেডারেশন ক্লাবকে সেই সহায়তা দিতে পারে, আর ক্লাব যদি চায় তাহলে সে ভালো প্লেয়ার প্রডিউস করতে পারে, যেটা যেই স্ট্রাকচারটা আসলে বাংলাদেশে নাই। যেহেতু আমাদের ক্লাব স্ট্রাকচার ভালো না, সুতরাং আমাদের ফেডারেশনকে দায়িত্ব নিতে হবে সেই ক্ষেত্রে। ফেডারেশন দায়িত্ব যতটুকু নেওয়া নেয়, পৃথিবীর কোনো দেশে কিন্তু ফেডারেশন খুব বড় দায়িত্ব নেয় না। ফেডারেশন কি করছে দেখো, ফেডারেশন করেছে নন রেসিডেন্ট বাংলাদেশি ফুটবলারদেরকে বাংলাদেশে নিয়ে এসছে, যারা কিনা পৃথিবীর বিভিন্ন ক্লাবে খেলে, তাদের আনার টিকিট খরচটা দিচ্ছে। সেটা করেছে। কিন্তু এই প্লেয়ারদেরকে তুমি যদি তোমার ডোমেস্টিক ক্লাব লিগে খেলাতে পারো তাহলে আরো ভালো হইলে হয় না? এটা কিন্তু তখন ক্লাবের দায়িত্বে গিয়ে মানে ওই দায়িত্বটা আসলে ক্লাবেরই। আবার হামজাকে তো আর আমাদের ডোমেস্টিক কালচারে এই পয়সা দিয়ে অ্যাকুমুলেট করতে পারবে না, সম্ভব না। হামজা, শোবিব এদেরকে পক্ষে সম্ভব না। আর আরো একটা জিনিস যে আমাদের ফুটবলে যে মানে কিছু নোংরামিও তো আছে, যেটা ফুটবলারদের মধ্যে আছে। আমরা যে ম্যাচ নিয়ে আসলে আলোচনা হচ্ছে, যাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, আমি নাম বলতে চাই না, তো এই যে ব্যাপারটা মানে রোনান সুলিফানকে বল না দেয়া বা ডেকলানকে না খেলানো, এই বিষয়গুলো আসলে আস্তে আস্তে দূর করা উচিত। আচ্ছা আশিক, ডেকলানকে না খেলানোর পেছনে আমাদের তো একটা ধারণা ছিল যে দুই ভাইয়ের একসাথে অভিষেক এটা দেখার অপেক্ষা সবাই ছিল, এবং দুই ভাই মানে ইকুয়ালি মানে খুব কোয়ালিফাইড। ও খেলে রাইট ব্যাকে, ডেকলান সুলিভান খেলে রাইট ব্যাকে, আর স্ট্রাইকারে খেলে রোনান। তো এখন রাইট ব্যাকে তো আমি দেখলাম না যে, আমরা তো মানে রোনানের ডেকলানের ম্যাচ দেখেছি, মানে তার কাছাকাছি মানে কাউকে দেখলাম না রাইট ব্যাকে। মানে তার তো এখন একটা জিনিস হতে পারে, না কোনো প্রবলেমই নাই, একটা জিনিস হতে পারে মার্ক কক্স নতুন কোচ, তারও আসলে প্লেয়ার সম্পর্কে ওইরকম কোনো ধারণা নেই, এবং দেখো জাস্ট এসেছে টুরে চলে গেছে। তুমি প্রথমার্ধের খেলাটা যদি একটু খেয়াল করে দেখো, বাংলাদেশ দল একাধিক সুযোগ পেয়েছে, 2-3টা সুযোগ পেয়েছে গোল করার, কিন্তু গোটা ফার্স্ট হাফের খেলাতে মনে হয়েছে একজন প্লেয়ার আরেকজন প্লেয়ারকে চিনে না। মানে তাদের মধ্যে তো ওই বোঝাপড়াও নাই, সেই কম্বিনেশন প্লেটাও আমি দেখি নাই যে কেউ কাউকে চিনে, বা যেটা তুমি বললা যে সুলেমানকে বলও দেয়া হয় নাই। ইভেন যখন হচ্ছে ফ্রি কিকটা পায় বেশ মানে 25 ইয়ার থেকে, মানে ফয়সাল মোর্শেদ, ফয়সাল চাচ্ছিল সে নিজে ফ্রি কিক করবে, এবং মানে সম্ভবত ইশারা করে কাউকে দেখাচ্ছিল যে ও আমাকে ফ্রি কিক করতে বল দিচ্ছে না। পরে কিন্তু রোনান কিন্তু নিজে থেকেই বল নিয়ে ফ্রি কিক করেছে, এবং তার কনফিডেন্স দেখে বোঝা গেছে যে সেই এই ধরনের গোল আগেও করেছে। এক্স্যাক্টলি, এবং করেছে, আরো সামনে করবে, সেই প্রত্যাশা আমরা রাখতে পারি আশিক। এবং এট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশ ফুটবলের এখন যেই মানে আমরা বলবো যে উত্থানটা হয়েছে, রেসিরেকশন বা পুনর্জাগরণ, সেই পুনর্জাগরণের পতন যেন না হয়, সেই প্রত্যাশা তো ডেফিনেটলি আমরা একসাথে করতে পারি, আর একই সাথে আমরা কথা বলে যাব। আর আমি আরেকটু অ্যাড করতে চাই সেখানে, সেটা হচ্ছে এই যে প্রবাসী ফুটবলার বলা হয়, এই জিনিসটাও না আমার কাছে একটু কেমন লাগে। আপনি দেখেন যে লিওনেল মেসি একদম বাচ্চা অবস্থায় চলে আসছে স্পেনে বড় হয়েছে, হামজাও ঠিক একই সাথে, হামজাও ছোটবেলায় বাংলাদেশে ছিল একটা টাইম, চলে গেছে একই রকমই। কিন্তু তো মেসিকে তো কখনো আর্জেন্টাইনরা বলে নাই যে প্রবাসী ফুটবলার। এদিকে থেকে মেসি যাচ্ছে, ওদিক থেকে আগুয়েরো যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদে, তখন ইয়াং প্লেয়ার আগুয়েরো যাচ্ছে। এইভাবেই তো ফুটবল কালচারটা তো এরকম, যে আপনার ফুটবলাররা বাইরের দেশের লিগে খেলে, মানে হচ্ছে আপনার দেশের ফুটবলের একটা ব্যাপার স্যাপার আছে। তো এখন আপনি শুধুমাত্র আপনার গণ্ডির মধ্যে আছেন, এখানে আটকা আছেন, এখান থেকে কিছু ফুটবলার তৈরি হচ্ছে, তাদেরকে দিয়ে খেলবেন, এটা তো না। ফুটবল ব্যাপারটাই তো এমন, এটা তো ক্রিকেট না যে আপনার সারা বছর ন্যাশনাল টিমের ম্যাচ থাকবে। আপনার 2-2.5 মাস পর পর ন্যাশনাল টিমের ম্যাচ থাকবে, যে দেশের লিগে খেলে সেখান থেকে এসে ন্যাশনাল টিমের ম্যাচ খেলবে, সবাই একসাথে রিইউনিয়ন হবে। এইটাই তো ইন্টারন্যাশনাল ব্রেক ফুটবলের। কিন্তু আমাদের মানে ফুটবল ফেডারেশনের বলি, কিংবা আমাদের যারা প্লেয়ার আছে, বিশেষ করে প্লেয়ারদের কথাই, বা প্লেয়াররাই আসলে কেমন যেন একটা মানে ও প্রবাসী, আমরা একটা বিভাজন তৈরি হয়, এটা তো কোনো কারণ নেই। যারা কোয়ালিফাইড তারা খেলবে। এক্স্যাক্টলি। মুরসালিন পারফর্ম করছে, মুরসালিনকে নিয়ে কোনো কথা হচ্ছে? হবে না। আপনার রাকিব রাইট উইং এ দুর্দান্ত, রাকিবকে নিয়ে কোনো কথা হচ্ছে? রাকিবকে নিয়ে তখনই কথা হয় কাবরেরা যখন তাকে স্ট্রাইকারে খেলায়। তো প্রবলেম তো রাকিবের না, এটা কোচ যেভাবে প্ল্যান করে, আপনার প্লেয়াররা যখন পারফর্ম করবে, সবাই বাংলাদেশি, মানে দিন শেষে যখন মাঠে নামছে, সে কিন্তু লাল সবুজ পাসপোর্ট, মানে সবুজ পাসপোর্ট হওয়ার পর তারপরে সে কিন্তু মাঠে নামছে, সুতরাং সে বাংলাদেশি। এবং প্রবাসী বাংলাদেশি বা লোকাল নন রেসিডেন্ট, এটার আসলে পার্থক্যটা করতে গেলেই ড্রেসিং রুমে একটা বিভাজন তৈরি হয়। সেই বিভাজনের সিন্ডিকেট নামে একটা শব্দ আছে, আমরা সিন্ডিকেট নিয়ে অনেক কথা বলেছি আজকে আমি আসলে মানে এর মধ্যে আমরা আসলে মানে কালকে ম্যাচের দিকেই ফোকাস থাকা উচিত, এবং সবার আসলে প্রত্যাশা থাকা উচিত যে বাংলাদেশ অন্তত ভালো ফুটবলটা খেলুক,
ভিয়েতনামকে অন্তত যদি জিততেও না পারে, ড্র করতে না পারে, ড্রটাও অনেক অ্যাচিভমেন্ট। ড্র মানে আমি যদি বলছি যে জিততেও না পারে, ড্র করতে না পারে, যাতে অন্তত মানে বলতে পারে মানে এমন খেলাটা খেলুক যাতে যে বাংলাদেশ ভালো খেলেছে। এক্স্যাক্টলি এবং বাংলাদেশকে ভালো করার জন্য যেই জিনিসটা আসলে প্রয়োজন আমরা বা যেই জিনিসটা বাংলাদেশ দল করতে পারে ভালো করার জন্য, সেটা হচ্ছে ডেফিনেটলি বাংলাদেশ দলকে তার ডিফেন্সটাকে সিকিওর রাখা, এবং ডিফেন্সটাকে সিকিওর রেখে অন্ততপক্ষে প্রথমার্ধে বা প্রথম 30 মিনিটে যদি বাংলাদেশ দল কোনো গোল কনসিড না করে, তাহলে ভিয়েতনাম দলটার একটা ব্যাপার আছে, তার একটা চোকিং পয়েন্ট থাকে যে শুরুর দিকে সে আক্রমণ করে গোল না পেলে কোনো একটা পর্যায়ে গিয়ে সে তার ডিফেন্সটাকে অনেক বেশি খুলে দেয় বা তার ডিফেন্সের গোলমুখ খুলে যায়। সেই সময় বাংলাদেশ যদি কুইক কিছু ভালো কাউন্টার অ্যাটাক করতে পারে তাহলে কিন্তু গোলের সম্ভাবনা আছে। আর সেট পিস ভেরি ইম্পর্টেন্ট, কারণ উইথ দ্য বল এই দলটার বিপক্ষে গোল করাটা খুব কঠিন, বিকজ দে হ্যাভ আ ভেরি স্ট্রং ব্যাকলাইন। সেই ব্যাকলাইনটাকে রাইট ওয়েতে ম্যানুপুলেট করা বা এক্সপ্লয়েট করার কাজটা করার মতন হামজা চৌধুরীর মতো প্লেয়ার আছে যারা সেট পিস করতে পারেন, সমিত সোম কর্নার কিংবা সেট পিসে ভালো হেড করার সুযোগ বাংলাদেশ দলের আছে। সো উইথ দ্য বল আক্রমণে গিয়ে গোল করতে না পারলে সেট পিসগুলোকে কাজে লাগানো, এবং প্রতিপক্ষ সেট পিসে কিন্তু বেশ ভালো, তাদের সেই জিনিসটাকেও বাংলাদেশ যদি চিন্তা করে যে সেটাকে থামিয়ে রাখা, ডিফেন্সে বাংলাদেশ অন্ততপক্ষে ভিয়েতনাম প্লেয়ারদের চেয়ে হাইটে এগিয়ে। সো এরিয়ালে বাংলাদেশ দল বড় বড় প্রতিপক্ষের বিপক্ষে যে গোল খায় সেই গোল খাওয়ার হাত থেকেও বাংলাদেশ দল অন্ততপক্ষে ভিয়েতনামের এগেনস্টে এই ধরনের বড় কোনো থ্রেটের মধ্যে থাকবে না। এটাকে এই জায়গাটা বাংলাদেশ যদি ঠিকঠাক মতন করতে পারে, ভিয়েতনামকে যদি একটা সার্টেন টাইম পর্যন্ত গোল করতে না দেয়, পরবর্তীতে কুইক কাউন্টার অ্যাটাকে গিয়ে ভিয়েতনামের এগেনস্টে 1-2টা গোল বের করে নিতে পারে, তাহলে এই ম্যাচটা বাংলাদেশের জন্য জেতা খুব একটা মুশকিল হবে না। 4-2-3-1 এই ফরমেশন ডেফিনেটলি বাংলাদেশের হতে পারে, যেটা শেখ আশিক আলোচনায় বলেছে যে বাংলাদেশ দলের একজন মানে মুরসালিনকে নাম্বার 9 খেলানো হবে, ফলস 9। মোস্ট অফ দ্য টাইম ব্যাকলাইনটা আসলে হয়ে যাবে 5 জনের, কারণ হামজাকে আমরা অনেক সময় দেখি সেন্টার ব্যাক হিসেবে নিচে নেমে আসেন, আবার যখন আক্রমণে যান সেটা সমিত জামাল, সেখানে যদি আমি বলি সোহেল রানা, 2 সোহেল রানার একজন ডেফিনেটলি, তুমি যাকে খেলো হৃদয় আরেকটা অপশন আছে, জুনিয়র সোহেল তো বাদ পড়েছে ইনজুরির কারণে, হৃদয় একটা অপশন আছে, যদি হৃদয় অপশনটাকেও ঠিকঠাক মতো কাজে লাগানো যায় বা হৃদয়কে তুমি হোল্ডিং মিডফিল্ডার হিসেবে তো খেলানো হয়, কাজেম শাহ হয়তো বা সেকেন্ড হাফে দেখতে পাবো, হয়তো বা মানে কাজেমকে নিয়ে তাকে হয়তো বা স্টার্টিং 11 আমরা খুব একটা দেখি না, একটা ম্যাচে দেখেছিলাম সোফার রাইট মিডে খেলানো হয়েছিল, এবং সেই জায়গাটাতে কাজেমকে আমি জানি না বাসি তুমি সন্তুষ্ট ছিলা কিনা। কাজেম তো আসলে রাইট মিডের প্লেয়ার না, আপনি যখন একটা প্লেয়ারকে হুট করে অন্য পজিশনে নামিয়ে দিবেন তখন আসলে প্রবলেম হবে, খুব স্বাভাবিক। এই প্রবলেম অন্ততপক্ষে আমরা দেখি যে ভিয়েতনামের বিপক্ষে এই প্রবলেমটা, এবং আপনি যেটা বলছিলেন যে আসলে হাইটের ব্যাপারটা, বাংলাদেশ অধিকাংশ ম্যাচে টেনশনই থাকে প্রতিপক্ষের হাইট এবং সেট পিস আটকানো, তো সে সেট পিস আটকানো বা হাইট নিয়ে এই ম্যাচে হয়তো বা অত ভাবতে হবে, তো সেই অ্যাডভান্টেজটা হয়তো বা বাংলাদেশ নিতে পারবে, এই অ্যাডভান্টেজটা পেলে এবং পরবর্তীতে বাংলাদেশ এবং জামাল ভুঁইয়াকে ওই যেটা বলছিলেন যে ফার্স্ট হাফে যদি নাও খেলায়, সেকেন্ড হাফেও যদি খেলায়, 30 মিনিটও যদি খেলায়, তো জামাল ভুঁইয়াকে ওইখানেও যদি লাস্টের দিকেও যদি আমি মনে করি যে জামাল ভুঁইয়া কিন্তু এখনো বাংলাদেশের মানে সেট পিস নেয়ার ক্ষেত্রে বাংলাদেশের বেস্ট, তো সেটাও হয়তো বাংলাদেশ দল কাজে লাগাতে পারে। যে বারবার আমি এই আলোচনাটা বলছিলাম যে উইথ দ্য বল গোল করাটা একটু ডিফিকাল্ট হবে, সো সেট পিসগুলোকে কাজে লাগানো এবং বাংলাদেশ কুইক কাউন্টার লং পাস যেটা করা, ডিফেন্স থেকে বলকে দুই দিকে বাড়িয়ে দেওয়ার কাজ, সেটাও যদি করে, এবং হামজা ডেফিনেটলি আমাদের মেইন ভরসা বা তুরুপের তাস, সেই তাসটা থাকুক। আশিক, থ্যাংক ইউ মাহাদি ভাই। ডেফিনেটলি আমরা জিততে চাই, এবং এই ম্যাচটা ভিয়েতনামের বিপক্ষে জিতলে বা ড্র করলে সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচটা বাংলাদেশ দল অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে নামতে থাকবে। বাংলাদেশ দল আত্মবিশ্বাসে থাকুক, আমরাও আত্মবিশ্বাসী হই, সেই প্রত্যাশা আমরা রাখতেই চাই।